যেহেতু শীতের সময় সবাই যার যার মতন গরম কাপড় জড়িয়েছে। আশ্চর্যজনকভাবে আয়েশা আর আদনানের ড্রেস আপ কিছুটা মিলে গেল। দুজন সেটা উপলব্ধি করতে পেরে একজন আরেকজনের দিকে তির্যক চাহনি দিয়ে আবার ফিরিয়ে নিচ্ছে। হুট করে গাড়ি থামানোর জন্য আদেশ দিল আদনান। সবার দিকে চেয়ে বলল, এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, সাথে পাহাড়ি নুডলস, বেশ স্বাদ। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ট্রেকিংয়ে গেলে খাবার ফ্যাসিলিটি নাও পেতে পারেন। আয়েশা আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, পেট না কুয়া, একটু আগেই না নাস্তা করে বেরোলাম। কথাটা জোরেই বলেছে, তাই আদনান উত্তর দিয়ে বসল। কুয়া না, খাত। ট্রেকিং করতে করতে অনেকটা ভেতরে চলে গেছে তারা। শীতকাল হওয়ায় ভালো বরফ পড়েছে। অনেকক্ষণ ট্রেকিং শেষে সবাই একে একে বিশ্রাম নিতে লাগলো। আয়েশা বরফের উপর হাঁটু গেড়ে বসেছে, স্নোম্যান বানাবে। অপরিপক্ক হাতে উদ্যত হলো বানানোর জন্য, কিন্তু যতই চেষ্টা করছে নষ্ট হয়ে যাচ্ছে। পরপর 4 বার তারা স্নোম্যান নষ্ট হয়েছে। গ্লাভস পরা সত্ত্বেও হাতে জমে আসছে। বারবার চেষ্টা করে সফল না হওয়ায় যেন জিদ চেপে বসলো। সবাই বানিয়ে ছাড়বে যাই হোক না কেন, দরকার পড়লে সারা দিন সারা রাত বসে থাকবে এখানে। যেখানে 1 ঘন্টা সবাই রেস্ট নিয়েছে, সেখানে আয়েশা 1 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করলো এই স্নোম্যানের পেছনে। অতঃপর সফল হতে পেরেছে। মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল তার। এবার এটার একটা ছবি তোলা দরকার। পকেটে হাতটা দেখলো ফোন নেই, ভুলেই গিয়েছিল মার কাছে রেখেছে। বরফের ওপর ধীর পায়ে মার কাছ থেকে ফোন এনে দেখে তার ছোট্ট স্নোম্যান চূর্ণ বিচূর্ণ। পাশে দাঁড়ানো আদনান ঘুরে ঘুরে ভিডিও করতে করতে পাড়া দিয়ে সেই অঘটন ঘটিয়েছে। তেড়ে গেল আয়েশা। কি সমস্যা আপনার? আমার স্নোম্যানটা নষ্ট করলেন কেন? পায়ের দিকে চেয়ে দেখলো বরফ দিয়ে উঁচু করা একটা কিছু। বুঝতে পারল তার স্বনামধন্য পা তথাকথিত স্নোম্যানকে ভেঙে দিয়েছে। আপনি বানিয়েছিলেন, এই জন্যই বলি এত জঘন্য কেন দেখতে ছিল এই স্নোম্যান। আঙুল উঁচিয়ে আয়েশা বলল। দেখুন। আয়েশাকে উপর থেকে নিচ পর্যন্ত আর চোখে দেখে আদনান বলল, নট ইন্টারেস্টেড। বলেই হাঁটা দিল। যাওয়ার পথে আরও কয়েকটা পাড়া দিয়ে গেল বরফের ওপর। সবাই মানালির পাহাড় ঘুরে ট্রেকিং করে বেড়ায়। 2 দিন বেশ আনন্দের সাথে কেটে যায়। সবাই মানালির পাহাড়ে ঘুরে ট্রেকিং করে বেড়ায়। 2 দিন বেশ আনন্দের সাথে কেটে যায়। আনন্দের সাথে বেশ খাতির জমেছে আয়েশার। আপু আপু বলে সারা দিন আয়েশার সাথে থেকেছে। তা দেখে প্রায় বিরক্ত আদনান। আদনানের সাথে আয়েশার বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে এই 2 দিনে। আদনান ভালোই বুঝেছে এই মেয়ে অনেক মুডি আর রাগী। পরিবেশ শান্ত রাখতে আদনান তার থেকে দূরত্ব বজায় রাখার প্রতিজ্ঞা করেছে। তখন বিকেল 5টা। সবাই ফিরবে আজ, কেউ দিল্লির উদ্দেশ্যে, কেউ আবার কলকাতা। আয়েশাদের ট্রিপের সমাপ্তি এখানে। তবে শেষ মুহূর্তে ভেজাল বাঁচালো আদনান। ভুলবশত আয়েশার ট্রাইপডে তার পাহাড় সমান দেহের পাড়া দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছে। সে খানিকটা ভয় পায়। আয়েশাকে দূর থেকে আসতে দেখে আদনান আনন্দর উদ্দেশ্যে বলে, ভাই এই ধর 5,000 টাকা, এই টাকা দিয়ে সেম একটা ট্রাইপড কিনে এই ভদ্রমলকে দিয়ে দিস, নাহলে আজ তুলকালাম হয়ে যাবে। আমি পালালাম। আদনান দ্রুত পায়ে আয়েশার পাশ কাটিয়ে যেতে লাগলো, যেটা আয়েশার মোটেও হজম হলো না। আনন্দকে ডাকলো আয়েশা। আনন্দ, তোমার ভাই এমন চোরের মতন গেল দৌড় দিল কেন? আসলে আপু তেমন কিছুই না, ভাইয়ের তাড়া ছিল, আজ শেষ দিন সবকিছু গোছাতে হবে তাই। আয়েশা বলল। আচ্ছা, তোমার হাতে কি এটা? ও এটা আপু, জাকিরের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে আপনার ট্রাইপড ভেঙে ফেলেছি। সরি আপু, আমি এক্ষুনি নতুন কিনে আনছি আপনার জন্য। বড় ভাইয়ের দোষ নিজের ঘাড়ে চাপিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো আনন্দ। আয়েশা ঠিকই ধরতে পারল তার মিথ্যা, তবে আজ কথা বাড়ালো না। সবাই যার যার মতো চলে গেল। আয়েশা, তার পরিবার এবং আদনান আনন্দ একই সাথে গেল কলকাতা। কলকাতা ফিরে তারা আরও একদিন ঘুরবে বলে ভাবল। আয়েশার ঐতিহাসিক জায়গায় খুব পছন্দ। আয়েশা বাবাকে বলল শাড়ি পরে ঘুরবে। আয়েশা এবং তার মা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে নিল। লাল সাদা শাড়িতে আয়েশাকে ভালোই মানিয়েছে। শাড়িতে আয়েশাকে দেখে আদনান হালকা কেশে উঠল এবং আনন্দকে বলল, ওনার মনে কি রং লেগেছে? শাড়িতে মানায় না, বরং মাফিয়ার মতো ড্রেস আপ করা উচিত তার। আনন্দ বলল,
ভাইয়া সবসময় বেশি কথা, দেখো তো কত সুন্দর লাগছে আপুকে। শ্যামবর্ণের মেয়েরা আসলেই মায়ার প্রতীক। আদনান আনন্দর কথাকে তাচ্ছিল্য করেও বারবার আয়েশাকে দেখছে। তারা সবাই বেশ কয়েকটা ছবিও তুলে নিল বিভিন্ন জায়গায়। হঠাৎ জানতে পারল কাছেই কলকাতা অস্টের কনসার্ট হচ্ছে। সবাইকে রাজি করিয়ে তারা গেল কনসার্টে। আয়েশা এত ভিড়ের মধ্যে গায়কদের সাথে তাল মিলিয়ে গাচ্ছে। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়। এক পলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদনান। সে জানে না কেন তাকিয়ে আছে, নিজেকে প্রশ্নও করেছে কেন তাকিয়ে আছি। কোনো উত্তর পেল না। হঠাৎ যেমন সুন্দর প্রকৃতির দিকে এক পলকে তাকিয়ে ভ্রম লেগে যায়, তার ক্ষেত্রেও এমনই। তাছাড়াও মনে অনেক প্রশ্ন। আয়েশা নিজেকে যেমন উপস্থাপন করে সেটাই কি সে, নাকি তার আলাদা কোনো ব্যক্তিত্ব আছে? সবাই রাতে হোটেলে চলে গেল। আনন্দ আদনানের রুমে ঘুমোচ্ছে, আর আনন্দর বন্ধুরা অন্য রুমে। আদনানের মনে এক অজানা ভালো লাগা এবং খারাপ লাগা বিরাজ করছে। সে মনে মনে বিড়বিড় করে বলল, 7টা বছর এখানে কাটিয়েছি। এই 7 বছরে পরদেশ পরভাষাকে আপন করে নিয়েছিলাম, আর আজ ফিরবার পালা। হোটেলের 8তলা থেকে কলকাতা শহরকে একবার চোখ বুলিয়ে ভারতকে আরেকবারের মতো বিদায় জানালো সে। সকাল 9টা। আদিল সাহেব ও তার পরিবার সব জিনিস গুছিয়ে আনন্দ ও আদনানের জন্য অপেক্ষা করছে। অল্প সময়ে আনন্দ এসে হাজির, অথচ আদনানের খবর নেই। 20 মিনিট হতে চলল। আনন্দকে আদিল সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ভাই কোথায়? সে তোমাদের বিদায় দিতে আসবে না? বিদায় কেন দিবে আঙ্কেল, ভাইয়া তো আমাদের সাথেই যাচ্ছে। আনন্দ বলে উঠল। আদিল সাহেব বললেন, দেশে ঘুরতে যাচ্ছ বুঝি? না আঙ্কেল, একবারের জন্য যাচ্ছে। আদনান ভাই আমার চাচাতো ভাই, ইন্ডিয়া এসেছিল শখের বশত পড়তে, তার পড়াশোনা কমপ্লিট, তাই দেশে ফিরে যাচ্ছে। আদনান সাহেব ছোট্ট করে উত্তর দিলেন। ও আচ্ছা। ইতিমধ্যে আদনান এসে হাজির। যার মুখে সারাক্ষণ দুষ্টুমি মার্কা হাসি লেগে থাকে, সে আজ নীরব গম্ভীর। বুঝতে পেরেই আনন্দ বলল, ভাই বড় মা কিন্তু আসবে তোমাকে দিতে। আনন্দর কথা শুনেই আদনানের মুখে হাসি ফুটল। তাদের যাত্রা শুরু হলো। উদ্দেশ্য বাংলাদেশ। আদনান গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসেছে। জানালা দিয়ে মাথা বের করে ভাবল, কিছু ছেড়ে যাচ্ছে কিছু পাওয়ার আশায়। পরিবারের সাথে পুনর্মিলনী হতে পারে সকল শোকের নিঃশেষ। সকল ফর্মালিটিস পূরণ করে তারা সবাই বাংলাদেশের মাটিতে পা রাখল। আয়েশার দিকে আদনানের নজর যেতে সে দেখল আয়েশা তার চেয়ে ওজনে বেশি লাগেজ নিয়ে ধস্তাধস্তি করে টানার চেষ্টা করছে। সে বলল, মেয়ে মানুষ আসলে একটা বেদিক, যা পারে না সেটা আরও বেশি করে করবে। বলতে না বলতে আনন্দ আয়েশার কাছে গিয়ে বলল, আপু আমাকে দেন, আমি বাসে উঠিয়ে দিচ্ছি। আদনান ভ্রুকুচকে বলল, এই তো এসে গেছে আপুর চামচা। কে জানে এই মেয়ে আমার ভাইকে কি জাদু করছে। তৎক্ষণাৎ আনন্দ বাসে ব্যাগ উঠিয়ে দিয়ে আদনানকে ধাক্কা দিল। কি এমন ভাবছো? ভাবছি তোর বিয়ের বয়স হয়েছে, তোকে আয়েশার সঙ্গে বিয়ে দেব। তোর যে বয়সে বড়, কিন্তু আজকাল এগুলো কোনো ব্যাপার না। ও কি যে বলো তুমি, আমি করব কেন বিয়ে? আমি তাকে বোনের নজরে দেখি। তাহলে এরকম চামচাগিরি করে সারাদিন পিছু পিছু কেন ঘুরিস? ধুরো, চলো তো বাসে। বলেই আনন্দ চলে গেল। তাদের আরামবাগ পৌঁছাতে প্রায় রাত হলো। আদিল সাহেব বাসে বসেই উবার বুক করে নিয়েছেন। আদনান আর আনন্দকে নেওয়ার জন্য এসেছে স্বয়ং আদনানের মা। বাস থেকে নেমে উভয় পক্ষ গাড়ির অপেক্ষায়। আদনানের মার কল আসতেই সে বলল 5 মিনিটের দূরত্বে আছে। তখনই আনন্দ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো, মা ছেলের 2 বছর পর দেখা হওয়ার মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে। তখন আয়েশা আনন্দর কাছে হালকা হেসেই এগিয়ে আসলো, বলল, আনন্দ, আমাদের ছবিগুলো কিভাবে পাবো? আনন্দ ভিডিও অন করেই বলল, আপু টেনশন করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যান, পাঠিয়ে দিব। আয়েশা নাম্বার দিয়ে বলল, ভালো থেকো। বলেই চলে যেতে নিল। তখন আদনান পিছ থেকে বলল, এই যে শুনুন। আয়েশা অনেক অবাক হয়ে ঘুরে তাকালো। আদনান হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলল, ভুল ত্রুটি মাপ, গুড বাই।
আয়েশা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তার পাশে আনন্দও। নীরবতা সহিত আয়েশা হাত এগিয়ে দিয়ে ছোট্ট করে উত্তর দিল। বাই। আয়েশা চলে গেল। আদনান বলে উঠল, এখনও ইগো মিস ইগোস্টিক। আয়েশা এবং আদনানের গাড়ি চলে এসেছে। আদনান তার মাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, যা আয়েশার চোখ এড়ায়নি। আয়েশা পাশ কেটে তাদের গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। অন্যদিকে আয়েশার পরিবার আনন্দর কাছ থেকে বিদায় নিল। সুটকেস টেনে আয়েশা চলে যাওয়ার দিকে আদনান চেয়ে রইল মাকে জড়িয়ে ধরেই। দুই গাড়ির কর্নার সিটে বসে আছে আদনান আর আয়েশা। কাছের উইন্ডো ল্যাম্প পোস্টের আলোয় উভয়ের চেহারা দৃশ্যমান। আয়েশার দৃষ্টি তার মোবাইল স্ক্রিনে। একবার আয়েশার দিকে তাকিয়ে পরপর আয়েশার নজর পড়ল আদনানের দিকে। উভয় চোখাচোখি হওয়ায় চোখ ফিরিয়ে নিল। আদনান ভাবতে লাগলো, আর কয়েকটা দিন মিস ইগোস্টিকের সঙ্গে ঝগড়া করতে পারলে বোধহয় ভালো লাগতো। দূর, কী সবচেয়ে ভাবছি আমি, না জানি ঝগড়ার তাকে কত কি বলে ফেলেছি। দুই গাড়ি দুই প্রান্তে ছুটে চলছে। ঢাকা শহরের জ্যামে পড়ে মনে হলো আবারও সেই চিরচেনা শহরে ফিরে এসেছে। যতই ডাকুক অন্য শহর, প্রশান্তি তো এই তারে মোড়ানো জঞ্জালময় শহরেই। ট্রিপ শেষে 2 দিন পেরিয়ে গেছে, ক্লান্তিও অনেকটা দূর হয়ে গেছে। আয়েশার ভার্সিটি যাওয়া হয় না অনেক দিন, সামনেই মিড টার্ম পরীক্ষা। রাত 12:34 আয়েশা মোবাইল স্ক্রিন স্ক্রল করতে করতে আগামীকাল ভার্সিটি যাওয়ার চিন্তা করলো। হঠাৎ মোবাইলে টুং করে নোটিফিকেশন আসলো। আয়েশা চেক করতে গিয়ে দেখে আনন্দ শেখ নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আয়েশা মুচকি হেসে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। ধীরে ধীরে সপ্তাহখানিক পার হয়ে গেল। সেদিন আয়েশা ভার্সিটিতে ক্লাস শেষে টিএসসিতে তার একমাত্র বন্ধু ভাই জাভেদ ভাইকে নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ পেছ থেকে ডাক পড়ল। আপু, আয়েশা পিছনে ঘুরে তাকাতেই দেখল আনন্দ দৌড়িয়ে আসছে। আপু কেমন আছেন আপু? আপনি এখানে? আয়েশা হেসে উত্তর দিল, খুব ভালো আছি। তোমার কি খবর? আমি প্রায় এখানে আসি। চোখ মুখ উজ্জ্বল করে বলে উঠল, তাহলে তো আপনার সাথে প্রায় দেখা হবে। আমি ঢাবিতে চান্স পেয়েছি। বাহ, তোমার সাথে দেখা করাই যায়। তবে কি আপু, ভাইয়ার কথা বলছেন? আয়েশা চোখ উল্টিয়ে বলল, হ্যাঁ, তোমার ভাই না থাকলে তোমার সাথে দেখা করাই যায়। কারণ কালো বিড়াল রাস্তা কাটলে দিনরাত সবই খারাপ যায়, যেমনটা ইন্ডিয়াতে কেটেছিল। সরি, তুমি কিছু মনে করো না। যতই হোক তোমার ভাই। না না আপু। আনন্দ বলতেই নিয়েছিল, তখন আদনান পেছন থেকে এসে বলে, তাই? তা কে কালো বিড়াল? বলেই আয়েশার জন্য মামা যে চায়ের কাপটা এগিয়ে দিয়েছিল সেটা নিজে নিয়ে খাওয়া শুরু করলো। আয়েশা হালকা আওয়াজে চিৎকার করে উঠল, এটা আমাদের কাপ ছিল, আমরা আগে অর্ডার করেছি। আপনি কেন নিলেন? ভাইয়া, তুমি জানো না উনি কতটা অসভ্য। করেই আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বড়দের সাথে কীভাবে কথা বলা লাগে জানেন না? আয়েশা এবার কোনো উত্তর দিল না, রাগে ফুঁসতে থাকলো। জাভেদ ভাই আয়েশাকে উদ্দেশ্য করে বলল, বোন প্লিজ রাগিস না, প্লিজ মাথা ঠান্ডা কর। ধুর। পেছন থেকে আরেকজন বলে উঠল, কি ব্যাপার টিমমেট জাভেদ, তোমরা এখানে? জাভেদ গিয়ে শাহরিয়ারের সাথে হ্যান্ডশেক করলো আর বলল, কি খবর? তোমাকে তো পাওয়াই যায় না ক্যাম্পাসে। শাহরিয়ার বলে উঠল, গ্রামে গিয়েছিলাম, 20 দিন পর আসলাম। তা এই মহিলা আবার রাখছে কেন? আয়েশা বলে উঠল এইবার, রাখবো না তো কি করব? এই লোক আমার চা নিয়ে গেছে, আবার ঝগড়াও করছে। একটা চাই তো টিমমেট। বলেই চাওয়ালা মামাকে বলল, মামা সবাইরে চা দেন, এদিকের বিল আমার। আদনান তার চা শেষ করে বলল, ভাই, আপনাদের দেখে মনে হচ্ছে বুদ্ধিমান, এই ভদ্র মহিলাকে কিছু বুদ্ধি বিলিয়ে দিন। বলে সবাই হেসে উঠল। কথায় কথায় জাভেদ, আদনান, শাহরিয়ার আর আনন্দ পরিচিত হয়ে গেল। মধ্যে দিয়ে ভুলে গেল আয়েশাকে। আয়েশা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, মনে মনে ভাবছে, এরা আদৌ মানুষ? আমার দলের হয়ে বিপক্ষ দলের সাথে হাসি ঠাট্টা করছে। শাহরিয়ার আদনানকে জিজ্ঞেস করলো, তো ভাই কোন ভার্সিটিতে পড়েন? আদনান বলে উঠল, ডিও, তবে পড়ালেখা শেষ। আরে ঢাবি, আপনি তো আমাদের সিনিয়র ভাই ব্রাদার। আদনান হালকা হেসে বলল, আরে না ভাই,
ডিও মানে হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। হালকার উপর ঝাপসা, ফরেন রিটার্ন। বলেই হেসে ফেলল জাবেদ। আনন্দ বলল, এটা শুনতে যেমন মজার, তেমন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার কাহিনীও অনেক মজার। তা ভাই, দেশে কি ঘুরতে আসছেন নাকি এখানেই থাকার ইচ্ছা? ফ্যামিলি ছাড়া অনেক বছর ছিলাম, অনার্স মাস্টার্স সব ইন্ডিয়াতে কমপ্লিট করেছি। এখন এখানেই সেটেল হব। ব্যবসা ভাবছি বিটিতে ট্রান্সফার করব। কিসের ব্যবসা করেন? ইম্পোর্ট এক্সপোর্টেড। মাল আনা নেওয়াতে সমস্যা হয় না ভাই? চোরাই মাল আনে আর চোরাই পথে, কিসের সমস্যা? আয়েশা গলা ঝাড়া দিয়ে বলল। এবার অনেকক্ষণ যাবৎ তাদের কার্যকলাপ পরিদর্শন করছিল সে। আদনান তার কথা শুনে চোখ গরম করে তাকিয়ে আছে তার দিকে। আয়েশা আবার বলে উঠল, ভাইয়া চলো, দেরি হচ্ছে। সবাই সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পথে বিপত্তি বাধালো আদনানের বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কোনো বাইক ঠিক করার উপায়ও নেই। আদনান ঠান্ডা মেজাজে, তবে বিতর্কে 1 নাম্বার। এবার হালকা রাগ ছেড়ে আনন্দকে বলেই উঠল, এই মেয়ের সাথে দেখা হলেই খুব ভালো লাগে। বাবা, তোমার বাইকের দোষ তুমি আপুকে দিচ্ছ কেন? উনি করেছে নাকি তোমার বাইকের টায়ার পাঞ্চার? চুপ থাক আপুর চামচা। বাইক টানতে টানতে একটি শপে গিয়ে বাইকের টায়ার ঠিক করে নিল। আদু, শোন বাবা। রোকেয়া বেগমের ডাকে আদনান ঘুরে তাকালো। বলো মা। খেতে বস, কথা আছে। কি কথা মা? বলছি, যেহেতু দেশেই আছিস, পড়ালেখা শেষ, ব্যবসা দেশেই আনবি। যদি নাও আনতে পারিস, তোর বাবার ব্যবসাই সামলাবি। কথা শেষ না হতেই আদনান বলে উঠল, এখনই বিয়ে করা লাগবে? বুঝেই যেহেতু গিয়েছিস, আর কি বলবো। নিজেই ভেবে দেখ, পছন্দ থাকলে জানাবি। তোর জীবন। মা, তোমার কাছে কখনো কোনো কিছু লুকিয়েছি না বাবার কাছে? আমার অগোছালো লাগছে মা, মাত্র ফিরলাম, একটু নিজেকে গোছাতে দাও। তবে চিন্তা করো না, আমি এই বছর না হয় আগামী বছরই বিয়েটা করে ফেলবো, আর বউ শাশুড়ির ঝগড়া দেখব। ইমোশনাল কথার শেষে মজা করে একটা বাক্য বলে সবাইকে হাসাতে বা রাগাতে আদনান ভালোই জানে। রোকেয়া বেগম ছেলের দিকে চোখ গরম করে তাকিয়ে বলতে লাগলো, কি রে, কি ভাবিস আমি দজ্জাল শাশুড়ি হব? কোনো দিনও না। চুপচাপ খাওয়া শেষ কর। রাতের খাবার শেষে আদনান তার ল্যাপটপ নিয়ে ইন্ডিয়া ট্রিপের ছবিগুলো দেখছিল। এর মধ্যে আয়েশার বেশ কয়েকটা ছবি সামনে আসে। সে ভালো মতো দেখতে নেবে, তখনই আনন্দর ডাকে ছবির ফোল্ডার কেটে যায়। আদনান ফিরে আসার পর প্রতিদিন রাতে আনন্দ আদনানের ঘরে ঘাঁটি স্থাপন করেছে। বয়সের পার্থক্য অনেক হলেও তাদের বন্ডিং খুব ভালো। আনন্দ এসেই শুয়ে পড়ল আর রাজ্যের গল্প জুড়ে দিল। আদনান সাবধান সহিত আবারও ছবির ফোল্ডার ওপেন করে দেখছে আর এডিট করছে। হঠাৎ আনন্দ বলে উঠল, ও শিট, আপুর ছবিগুলো সেগুলো তো দেওয়াই হলো না। ভাইয়া, ছবি তো তোমার কাছে। এই না হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু কষ্ট করে পাঠিয়ে দিবা। আমার মোবাইলে নিলে ছবি ঘোলা হয়ে যাবে। আমি জানি আপুর সাথে তোমার ঝামেলা, কিন্তু তুমি শুধু ছবি সেন্ড করবে, সে তো আর জানবে না সেটা তুমি না আমি। অনর্গল বলে গেল আনন্দ। আদনান চোখ বাঁকিয়ে আনন্দর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। থ্যাঙ্কস ভাইয়া। না না না, আমি ভুলেও মিলিটারি মিউজিয়াম যাব না। এতদূর শাড়ি পরে যাওয়ার কোনো মানেই হয় না। আয়েশার বন্ধু প্রিয় রেগে বলে উঠল, তুই সব সময় এমন করিস, কোথাও যেতে চাস না। আমার ভালো লাগে না দোস্ত, এত মানুষের ভিড়। থাম। একে তো তুই হেলির ধূমকেতু, তোকে পাওয়াই দুষ্কর। কালকের প্ল্যানটা প্লিজ ক্যান্সেল করিস না। ভাবতে দে। রাখ তোর ভাবাভাবি। সব সময় ভাবার কথা বলিস, যাওয়ার দিন লাপাত্তা হয়ে যাস। এবার যদি না আসিস, আমি তোর বাড়ি গিয়ে হাজির হব। পিউ। আয়েশা একটু ধমকে সুরে বলল, এসব ধমকে কাজ হবে না। কি শাড়ি পরবি ছবি পাঠা, আমি সেম রঙের শাড়ি পরবো। আয়েশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। ফোন রেখে আয়েশা ব্যালকনিতে চলে গেল। পরিষ্কার আকাশ। জানুয়ারির শেষে ঠান্ডার প্রকোপ বেশি আর কমের মাঝামাঝি। সাধারণত এমন আবহাওয়াতে মানুষ আকাশের দিকে তাকিয়ে পুরনো হিসেব নিকেশ মিলিয়ে নেয়, ভালো খারাপের স্মৃতিচারণ করে। তবে আয়েশার ক্ষেত্রে তা ভিন্ন। সে শূন্য, তার অনুভূতিগুলোও শূন্য। আকাশের দিকে তাকিয়ে ঘোর লেগে যায় আয়েশার, তবে মস্তিষ্ক শূন্য। পরদিন রবিবার।
আদনান এবং আনন্দ বের হয় মিলিটারি মিউজিয়ামের উদ্দেশ্যে। তারা ঘণ্টাখানেক ঘোরে সেখানে, তারপর বেরিয়ে পড়ে। তারা বের হওয়ার পরপরই আয়েশা এবং প্রিয়র অনেকক্ষণ ঘোরার ইচ্ছে থাকলেও আয়েশা সেই ইচ্ছেতে পানি ঢালে। সে কিছুতেই এত সময় এই কোলাহলের মাঝে থাকবে না। তারাও ঘুরে ফিরে বেরিয়ে পড়ে টিএসসির উদ্দেশ্যে। প্রিয় মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে আয়েশাকে, তার জন্য পুরো মিউজিয়াম ঘুরে দেখা হলো না। তবে মুখে কিছু বলছে না, কারণ যার ঘাড় জন্মগত তেড়া তার সাথে উল্টো তেড়ামি করার কোনো মানেই হয় না, উল্টো নিজের বিপদ। আয়েশা এবং প্রিয় দুজনেই দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আয়েশা চুপচাপ গম্ভীর হয়ে আছে। রেগে থাকলে এমনিতেও সে কম কথা বলে। দোস্ত তুই কি রাগ? আয়েশা চোখ ঘুরিয়ে নিঃশব্দে তাকালো প্রিয়র দিকে। এখন বাস পাই না, এটা কার দোষ বল? অবশ্যই তোর দোষ। কেন জানিস না, সন্ধ্যার সময় বাস খালি পাওয়া যায় না, তার উপর যদি বাস পেয়েও যায় মানুষের সাথে ধাক্কাধাক্কি করে দাঁড়িয়ে যাওয়া লাগে। ওহ, আবার শাড়িও পরা, আমরা কি মজা, তাই না? আয়েশা অনবরত বলে গেল। এটাই তো মজা দোস্ত, হেসে বলল প্রিয়। আয়েশা দাঁত কটমট করে তাকিয়ে আছে প্রিয়র দিকে। আয়েশার বাসা প্রিয়র বাসা থেকে দূরে, তাই বাস না পেয়ে তারা সিদ্ধান্ত নিল যে প্রিয়দের বাসা পর্যন্ত রিক্সা করে যাবে। পরে আয়েশা বাসে উঠে চলে যাবে তার বাসায়। প্রিয়দের বাসার সামনে পৌঁছাতে সন্ধ্যা 7টা। আয়েশাকে বাসে উঠিয়ে দিয়ে নিজ বাসার উদ্দেশ্যে পা বাড়াবে প্রিয়। অন্যদিকে আনন্দ ও আদনান মিউজিয়াম থেকে বেরিয়ে আদনানের মামির বাসায় চলে গিয়েছিল। এতদিন পর এসেছে তাই দেখা করা আর কি। আদনান তার মামির কাছে বিদায় নিয়ে গাড়ি বের করে নিল। কেরে বেটা গাড়ির হর্ন দেয়? প্রিয়র কথা শুনে আয়েশা পেছনে ঘুরে তাকালো। ততক্ষণে গাড়িটি হর্ন বাজিয়েই যাচ্ছে, তাতে আয়েশা আর প্রিয়র মাথা ধরে গেল। কি সমস্যা ভাই? বাপের রাস্তা ভেবে হর্ন দিয়েই যাচ্ছেন? দোস্ত আমাদের সরার জন্য মনে হয় হর্ন দিচ্ছে। তাই চুপচাপ যেদিকে দাঁড়িয়ে আছিস ওখানেই থাক, এক পাও নড়াবি না। অন্যদিকে আনন্দ আদনানকে থামাচ্ছে। ভাইয়া বেশি হচ্ছে এবার। বয়রা নাকি এরা, সরে না কেন? বলেই আদনান গাড়ি সাইড করে নেমে গেল দুই রমণীর উদ্দেশ্যে। আর আনন্দকে আদেশ করলো তার সাথে আসার জন্য, কেননা মেয়ে দুইজন, ছেলেও দুইজন চায়, তাহলেই না হবে সমান সমান টক্কর। পুরো দমে চোখের মধ্যে কালো চশমা পরে একটা হিরো ভাব নিয়ে এগিয়ে গেল আদনান। এই যাপারা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? না শুনলে বলে দিন, নাক কান গলার ডাক্তার ঠিকানা দিচ্ছি। কারো গলার আওয়াজ পেয়ে আয়েশা আর প্রিয় ঘুরে তাকালো। ঘুরেই আয়েশার চোখ ছানা বড়া। তৎক্ষণাৎ আয়েশাকে আদনান দেখতে পেয়েই বলল, হায় রে খোদা, এই আপনি এখানে কি করে? কেন, এই রাস্তা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা? তা অবশ্য না, তবে আমার আগে বোঝা উচিত ছিল যে এই ধরনের কাজ আপনি করতে পারেন। আশ্চর্য, আমি কি করেছি? আগে জানতাম আপনি অন্ধ, তাই চশমা পরেন। আজকে জানলাম অন্ধের সাথে সাথে বয়রাও আপনি। এতক্ষণ যাবৎ উচ্চ আওয়াজে হর্ন বাজাচ্ছি, সেটা আপনার কান পর্যন্ত পৌঁছায়নি? মুখ সামলে কথা বলবেন। কেন পৌঁছাবে? এটা কি গাড়ি ঘোরানোর জায়গা নাকি? এটা ছাড়া গাড়ি ঘোরানোর জায়গা আছে কোথাও? একটু যদি দেখিয়ে দিতেন। আশপাশ ভালোভাবে দেখে নিল আয়েশা। আসলে এই দিকটা দিয়েই গাড়ি ঘোরানোর রাস্তা। আশেপাশে অনেকগুলো মিনি ট্রাক থামালো, যেখান দিয়ে একটা গাড়ি কেন সিএনজিও ঘোরানো যাবে না। তারপরও দমানো গেল না আয়েশাকে। সে উচ্চস্বরে বলে উঠল, তাই বলে এত জোরে হর্ন দিবেন? শব্দ দূষণ করছেন আপনি। আর আপনি করছেন সম্পূর্ণ পরিবেশ দূষণ। অন্যদিকে প্রিয় আর আনন্দ চুপ। যেখানে প্রিয় এমন মানুষ যে কিনা 5 মিনিট চুপ থাকতে পারে না, সে আজ থম মেরে আছে। আদনানের কথা শুনে আরও রেগে গেল আয়েশা। কথার প্রেক্ষিতে কোনো কথা না ভাবতে পেরে বলে উঠল, আপনার সমস্যা কি বলেন তো? সেই ইন্ডিয়া থেকে আমাকে বিরক্ত করছেন। দেশে আসলাম 15 দিনে 2 বার আপনার দর্শন, আপনি কি আমাকে ফলো করছেন? ফলোয়ার আপনাকে? শাকল দেখিয়ে আপনি একদম চুড়েলের মতন ভয়ঙ্কর। আগে আমার লেভেলে আসেন। হ্যাঁ। এবার আনন্দ বলল, ভাইয়া বেশি হচ্ছে এবার। আদনানের কথা শুনে আয়েশা চুপ হয়ে গেল। বড় বড় চোখ নিমিষেই নামিয়ে ফেলল। থম মেরে রইল কয়েক সেকেন্ড। প্রিয়র হাত ধরে উল্টো দিকে হাঁটা শুরু করলো। কিছু পথ আগানোর পরেই থেমে গিয়ে বলল, তোর কাছে 100 টাকা থাকলে দে,
জানিসই তো, চাকরি ছেড়ে দিয়েছি, হাত খালি, পরে দিয়ে দিব। দেওয়ার চিন্তা পরে করিস। বলেই 100 টাকা বের করে আয়েশার হাতে গুঁজে দিল। তারপর আয়েশা রিক্সা নিয়ে চলে গেল বাসায়। আদনান গাড়ি চালাচ্ছে নিজ মনে। আনন্দ উল্টো দিকে ঘুরে আছে। সে হালকা রাগ করেছে। ঝগড়া করার আরও উপায় আছে, তাই বলে এইভাবে বলবে? হঠাৎ আদনান এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে আনন্দর হাতে গুঁতো দিল। কি হলো সুন্দরী কমলা, রাগ করেছো? হ্যাঁ প্লিজ, মজা করো না। তুই মেয়েদের মতন অভিমান করা কবে থেকে শিখলি? অভিমান? তুমি যেটা করছো। কি করলাম? বলেই হেসে দিল। তোমার সাথে কথা বলাই বেকার। রাত 2টা। আয়েশা নিজ রুমে শুয়ে আছে। আজ তার মন খারাপের রাত। শুয়ে শুয়ে নিজের না বলা কথাগুলো আনমনেই বিড়বিড় করছে। জীবনে কি পেয়েছে সে, কি আছে তার? হঠাৎ মনে পড়ল 4 বছর আগের কথা। প্রেম নামক জিনিসটা তার জীবনে প্রথমবার এসেছিল। অপ্রাপ্তে জীবনে প্রথম কিছু পেয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া শুরুই করেছিল। তখনই তার সুখ বেশিক্ষণ সইল না। ভেঙে গেল 5 মাসেই তার স্বপ্ন। সেই সময় তার এক সময়কার প্রিয় মানুষটি বলেছিল, কি যোগ্যতা আছে তোমার? আমি ভবিষ্যৎ ডাক্তার, আর তুমি আমাকে দেখেছো? হাতটা দাও, রংটা মিলিয়ে নাও। আমি তোমার চেয়েও বেটার কাউকে খুঁজে পেয়েছি। সব দিকে আমার যোগ্য। আমার লেভেল সম্পর্কে তোমার আইডিয়া নেই, আগে লেভেলে আসো। প্রিয় মানুষ হারানোর চেয়েও কষ্টদায়ক ছিল তার অপ্রাপ্তিগুলো। ভাবতে লাগলো, কেন আমার কোনো যোগ্যতা নেই? আমি কি পরিশ্রম করি না? আমার উদ্দেশ্য কি খারাপ? কেন আমার কোনো কাজ আগায় না? কেন জীবনে অন্যদের মতন ভালো কোনো বন্ধু পাই না? কেন আমার কষ্টের ফল মিষ্টি হয় না? বাধা বাধা আর বাধা, সব কাজে বাধা। পুরনো কোনো অভিমান অভিযোগই তো নেই, তাহলে কেন বারবার আমাকে নতুন নতুন মানুষ পুরনো কথাগুলো মনে করিয়ে আঘাত করে? বেশ তো আছি আমি। এসব ভেবে অনেক দিন পর আয়েশার চোখে কোনেও পানি জমল। আর কিছুক্ষণের মধ্যেই সেই পানি বাঁধ ভেঙে ঝরতে থাকলো। ঢাকার জ্যামে পড়ে আদনানের উত্তরা পৌঁছাতে অনেক রাত হলো। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ঘুমাতে গেল রাত 1টায়। পাশেই আনন্দ ঘুমাচ্ছে। আদনান ফেসবুক স্ক্রল করতে করতে দেখল সাজেশন আয়েশার প্রোফাইল। হুট করে মনে পড়ল আজকের কথা। সে ভাবতে লাগলো, এই মেয়ে তো ছেড়ে কথা বলার মানুষ না, তবে আজ কেন চুপ হয়ে গেল? আজ কেন তার চোখ নেমে গেল? একটি সিগারেট হাতে নিয়ে আদনান চলে গেল বারান্দায়। ফ্লোরে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর প্রশ্নের উত্তর খুঁজছে। কেন আজ সবসময় উচিত জবাব দেওয়া আয়েশা নিশ্চুপ হয়ে গেল? এক হাতে সিগারেট আর অন্য হাতে মোবাইল। তখন তার মনে পড়ল আনন্দ তাকে আয়েশার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল। দ্বিধায় পড়ে গেল। একবার ইচ্ছে করছে একটা মেসেজ দিই, কিন্তু এত রাতে কি বলবো? ছবির ছুতো দিব? ধূর ছাতার মাথা, আল্লাহর নাম নিয়ে একটা মেসেজ দিয়ে দিই। আছেন? 10 মিনিট পর আয়েশা চোখের পানি মুছে আনন্দন নাম্বার থেকে একটা মেসেজ দেখল। কিছু মুহূর্ত ভেবে সে উত্তর দিল, আপনার পরিচয়? আপনার শত্রু। আয়েশা আর কোনো উত্তর দিল না। আদনান রিপ্লাই না পেয়ে আবার মেসেজ করলো, আসলে আমি আদনান। আনন্দ আপনার নাম্বারটা দিয়েছিল ইন্ডিয়ার ছবিগুলো সেন্ড করার জন্য। ও, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কল দিই। আবারও আয়েশা কোনো রেসপন্স করলো না। উত্তর না পেয়ে আদনান কল করেই বসলো। হ্যালো। জি বলেন। আসলে আয়েশার আওয়াজে পরিষ্কার যে সে কাঁদছে। ভারী আওয়াজে আয়েশা বলে উঠল, দেখেন, আপনার সাথে আমি মোটেও ঝগড়া করার মুডে নেই এখন। আর এখন কি, কখনোই নেই। বুঝলাম, তবে জানতে চাচ্ছিলাম যে পাখির মতন গর্জন করা মানুষ হঠাৎ বিড়ালের মতন ময়দান ছেড়ে পালালো কেন? জানি না। আপনার দোষ ছিল না বলেন? আপনি সরে গেলে আর ঝগড়া হতো না। একটু থেমে আয়েশা বলল, হ্যাঁ, আমার দোষ ছিল। শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ঝগড়ায় আমার দোষ ছিল। আশা করি নেক্সটে করব না আর। আর দেখা হওয়ার বিষয়টাতে আমার আপনার কারো হাত নেই। দুনিয়া গোল, দেখা হতেই পারে। শুধু একটা উপকার করবেন, কখনো আপনার চোখের সামনে পড়ে গেলে এড়িয়ে যাবেন প্লিজ। আমিও এড়িয়ে যাব। আনন্দকে বলে দিয়ে এটা, এই উপকারটা করবেন। আমি আর্গুমেন্ট চাই না, আমি আপনার লেভেলে আসতে চাই না। আমি খুব সামান্য একজন মানুষ, আর সব দোষ আমারই। বলেই কল কেটে দিল। আয়েশার কণ্ঠে ছিল চরম আকুতি।
এবার আদনানকে খারাপ লাগা গ্রাস করতে থাকলো। আরেকটি সিগারেট জ্বালালো সে। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো,